আজ একটা বাক্য গোটা রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। জুলাইয়ের আন্দোলনে নিরাপদ ছাত্রদের মৃত্যুর পুরো দায় আমি নিচ্ছি। আর এই বাক্য বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। কোথায় বলেছেন? কলকাতায় বিজেপি ঘনিষ্ঠ একটি সংগঠনের বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে। তাই প্রশ্ন এখানে একটাই, এই দায় কি সত্যি দায়, নাকি এটা দায় এড়ানোর সবচেয়ে আধুনিক ভাষা? কারণ ইতিহাস বলছে দায় নেয়া আর জবাবদিহি এক জিনিস নয়। আমরা আজকের আলোচনায় তিনটি বিষয় তুলে আনার চেষ্টা করব। দায় নিচ্ছি এই বাক্যের আইনি ও রাজনৈতিক মানে আসলে কি বোঝাতে চেয়েছেন, দায় স্বীকারের সঙ্গে কি কি ইচ্ছাকৃত নীরবতা জয় রেখে গেলেন, এবং একই সঙ্গে এই বক্তব্য কার উদ্দেশ্যে, বাংলাদেশ নাকি আন্তর্জাতিক মহল? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার বিশ্লেষণ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্পিকে স্বাগত। তুমিও সম্ভবত ইনভাইটেড ছিলে, আমিও ছিলাম। আমরা যেহেতু কলকাতায় সাংবাদিকতা করি, আমাদের কাছে জয়ের এই ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র আমরা পরশুদিনই পেয়ে গিয়েছিলাম। যদিও আমাদের ব্যস্ততার কারণে আমরা কেউই সেখানে যেতে পারিনি, কিন্তু সেখানের হওয়া অনুষ্ঠানের ছবি কিংবা ভার্চুয়াল মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য সবটাই আমরা শুনেছি, দেখেছি। তোমার কাছে একটা প্রশ্ন রাখবো। তুমি জানো, কদিন আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে কিছু অংশে খানিকটা নমনীয় মনে হয়েছে, কিছু দায় স্বীকার, কিছু দায় নেয়া একটা প্রবণতা দেখা গিয়েছিল। আজকে এক সপ্তাহের মধ্যে আবার তারই পুত্র, যাকে বলা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের শেখ হাসিনা পরবর্তী নতুন মুখ সজীব ওয়াজেদ জয়ের মুখেও শোনা গেল জুলাইয়ের ছাত্র আন্দোলনে যারা নিরীহ যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে গুলি করে মারা হয়েছিল সেই দায় তিনি নিচ্ছেন। বিষয়টি কিভাবে দেখছো? বাস অ্যাক্সিডেন্ট দেখেছো? একটা বাস কাউকে চাপা দিয়ে চলে গেল, পাবলিক দাঁড়িয়ে দেখলো, পাবলিক বললো ওই বাসটা ওনাকে চাপা দিয়ে গেছে, পুলিশ গিয়ে ধরলো। দায় তো আইন আদালত তাদের ঘাড়ে চাপিয়েই দিয়েছে। সজীব ওয়াজেদ জয় এখন বলছেন এই দায় আমরা নিলাম। আরে দায় তো নিতেই হবে, সরকারে তো তোমরা ছিলে। পুলিশ কর্মীও মারা গেছে, আমাদের দলের কর্মীও মারা গেছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের আগে বা পরে, আমি আগেরটাই বলবো, যারা মারা গেছেন পুলিশ কর্মী, আওয়ামী লীগের সদস্য, আর যারা গণ অভ্যুত্থানে সামিল হয়েছিল তারা তারা কি এক একজন এক এক দেশের লোক নাকি? দায় মানে দায় তো নিতেই হবে। আর এখন কেঁদে কেঁদে স্বপ্ন দেখা যদি চিড়ে ভেজানো যায়, দেরিতে হলেও মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর সামান্য হলেও বোধোদয় হয়েছে। আমি কেন ভাবে ওনাকে ছোট করে বলছি না, বাস্তবিক প্রেক্ষাপটে। আমি একটু মনে করিয়ে দিই, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলেছিলেন। তিনি বলেছিলেন এপিকে দেয়া সাক্ষাৎকারে যে তার সময়ে যে জাতীয় সংসদ নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে পুরোপুরি অংশগ্রহণমূলক হয়নি, করা সম্ভব হয়নি, কারণ নির্বাচন বয়কট এবং নিষিদ্ধ হওয়ার একটা প্রবণতা উনি দেখেছেন এবং সেখান থেকে বেরিয়ে আসার কথাও উনি বলেছেন। তো তোমাকে আগের দিন বললাম না, কপাল ফাটা। অন্যের কপালে ফাটলে কতটা যন্ত্রণা হয় সেটা নিজেরটা না ফাটলে বোঝা যায় না। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও নেয়নি কেন? নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে, এই নির্বাচনে যাব কেন? আজকে নিজে অংশ নিতে পারছে না, ব্যথাটা অনুভব করছে, এবং ব্যথাটা অনুভব করছেই বলে ইনক্লুসিভ ইলেকশন ছিল না ওটাকে মনে করাচ্ছে আজকের বাস্তব পরিস্থিতিটা দিয়ে। আন্তর্জাতিক মহলে কোনো লাভ হবে? ভোট তো দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। উৎখাত তো তারা করেছে, তাদের মনের চিরে ভেজাতে হবে, তাদের হৃদয়ে ঢুকতে হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা, আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন, তারা গিয়ে ভোট দেবে, তারা ভালো মন্দটা বিচার করবে। পরমাশিস, আমি দায় নিচ্ছি জয় যেভাবে গতকালকে ভার্চুয়াল মিডিয়াতে বললেন, সঙ্গতভাবে এই দায় নেয়ার মানেটা কি? গুলি চালানোর আদেশ, পুলিশি বল প্রয়োগ, নাকি শুধু নৈতিক ব্যথা? মানেটা কিন্তু পরিষ্কার করেননি। তবে জয় পরিষ্কার করে একটা জায়গায় থামিয়ে দিয়েছেন বিষয়টি। তিনি আইনি দায়ের কথা বলেননি, বলেছেন আমি দায় নিচ্ছি। কিন্তু
কোথাও তদন্তের কথা বলেননি, কোথাও বিচার বিভাগের কথা বলেননি, স্বাধীন কমিশনের দাবি সেটাও তিনি বলেননি। তাহলে দায় আছে কিন্তু বিচার নেই। আর এটাই গতকালের ভার্চুয়াল বৈঠকে সজীব ওয়াজেদ জয়ের যে দায় স্বীকারোক্তি সেখান থেকে পরিষ্কার হয়ে যায় নাকি? এই দায় নেওয়ার মানে কি? কালকে আমি ওইখানে যাইনি, আমি ভার্চুয়ালি শুনছিলাম। যেহেতু ভার্চুয়ালি হয়েছে, আমার যাওয়ার প্রশ্ন ছিল না। অনেক বক্তাই বাংলাদেশের তথাকথিত সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, আগের, বর্তমানের এবং আগামীতে কি হবে সেটা আমরা দেখবো 12ই ফেব্রুয়ারির পর। কিন্তু মূল বিষয়টা তো বাংলাদেশের সাধারণ মানুষ, তারা মৌলবাদী শক্তি হোক, তারা জামায়াত ইসলামী হোক, তারা এনসিপি হোক, তারা বিএনপি হোক, তারা আওয়ামী লীগ হোক, বাংলাদেশের মানুষ কি চাইছে? আমরা এখানে আলোচনা করে কি করব? সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি বৈঠক করে কি করবে? কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য দিয়ে কি হবে? যারা বলছেন মূল স্রষ্টা কারা? বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সিএনজি চালক, বাংলাদেশের রিক্সা চালক, বাংলাদেশের অধ্যাপক, বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, তারা কি চাইছেন? তাদের বক্তব্যটা তো মানুষের সামনে তুলে ধরতে হবে। কলকাতা থেকে একজন রাজনৈতিক নেতা, একজন সাংসদ, একজন বিজেপির, একজন কংগ্রেসের, এরা বললে কি হবে? এরা বেশি বললে তো আবার বিদ্বেষ ছড়াবে। এটা কি সম্পর্ক গড়ার পথ? সজীব ওয়াজেদ জয় কলকাতায় কংগ্রেসী নেতাকে, সিপিএম এর নেতাকে, বিজেপির নেতাকে বলছে আমি দায় নিচ্ছি, এরা কি গিয়ে ওকে জামিনে ছাড়াবে? না না, এই দায় নেওয়াটা আমি আরেকটি মৌলিক প্রশ্ন করছি তোমাকে। সজীব ওয়াজেদ জয় দায় নিচ্ছি উনি বললেন, কিন্তু 2024 সালের জুলাই আন্দোলনের সময় জয় কি সরকারে ছিলেন? তবে সরকারে ছিল উনি কে? মন্ত্রী, অর্থাৎ তার মা। কিন্তু দায় কে নিলেন? একজন রাজনৈতিক উত্তরাধিকারী। এটা কি তাহলে রাষ্ট্রকে আড়াল করে একটা ব্যক্তিগত ঢাল তৈরি করা? প্রশ্নটা কঠিন, কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কি বলবে? তাহলে সজীব ওয়াজেদ জয় ঢাকায় চলে আসুক, এসে বাংলাদেশের মানুষের কাছে দায় স্বীকার করুক। ভার্চুয়ালি বিদেশে বসে বললেই কি হয়ে যাবে? কি রাইট আছে ওনার? এই কথা বললেই কি বাংলাদেশের মানুষ চিরে ভিজে যাবে? ভার্চুয়ালি একবার বলুক, বাংলাদেশে মাঠ পর্যায়ে যত আওয়ামী লীগের সদস্য আছে তাদের সমস্ত ক্ষয়ক্ষতি যদি কিছু হয় তার দায়িত্ব আমার, তাদের পাশে আমি আছি। পুরো দেশের কথা ভাবতে হবে না। সরকারে থেকে প্রধানমন্ত্রী রয়েছেন, সরকারে রয়েছেন, উৎখাত হয়ে চলে যেতে হলো, আমাদের পুলিশ কর্মীও মারা গেছে, আমাদের দলের কর্মীও মারা গেছে, এগুলো কোনো বাস্তবতা? হিংসা সরকার করেনি, জঙ্গিরা শুরু করেছিল। জয় গতকালের ভার্চুয়াল বৈঠকে এমনটাই দাবি করেছেন, কিন্তু জঙ্গিরা শুরু করেছিল। এই লাইনটা কতটা এই মুহূর্তে প্রাসঙ্গিক? তারপর আবার বলছেন গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন সবাই জঙ্গি, সবাই জঙ্গি। জঙ্গিদেরকে স্তব্ধ করা গেল না কেন? আবার তারপর আবার বলছে, পরমাশিস এই লাইনটা শেষ করছি, আবার উনিই বলছেন যে আন্দোলনকারীরা জঙ্গি ছিল না। তাহলে প্রশ্ন, যদি আন্দোলনকারীরা জঙ্গি না হন আর যদি সরকার হিংসা শুরু না করে, তাহলে গুলি চললো কার সিদ্ধান্তে? জঙ্গিদের আন্দোলনকারীরা জঙ্গি ছিল না, ভেতরে জঙ্গি শক্তি ছিল। আবার তিনি বলছেন যে হিংসা সরকার শুরু করেনি, জঙ্গিরা শুরু করেছিল। আচ্ছা, না সে তো গোটা পৃথিবীর মানুষ দেখেছে, আমরা গণ অভ্যুত্থান দেখেছি, উনি ভার্চুয়ালি হয়তো দেখেছেন, আমরাও তো ভার্চুয়ালি দেখেছি। কি ঘটেছে আর কি হয়েছে সবাই সেটা জানে। তাদের দেশের আইন ব্যবস্থা কি পথ নিয়েছে, 17 মাস অতিক্রান্ত, অন্তর্বর্তী সরকার কোন মাটিতে বসে হয়েছে, কাদের তত্ত্বাবধানে হয়েছে। অন্তর্বর্তী সরকারের নামে একটা বদনাম আছে, সত্য না মিথ্যা আমি জানি না, যে বিভিন্ন মানে মানুষকে তারা কোর্ট থেকে, জেল থেকে ছেড়ে দিয়েছে, তারা নাকি জঙ্গি। তারা যদি জঙ্গি হয়, ধরে নিচ্ছে তারা জঙ্গি, তারা তো পরে বেরিয়েছে। আমি ক্লিয়ার করছি, আমাদেরও একেবারে পরিষ্কার করছি যে যখন গণঅভ্যুত্থানে, তুমি যখন প্রাসঙ্গিক ভাবে বললে, গণঅভ্যুত্থানের 5 তারিখের পর 6-7 তারিখের মধ্যে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 250 থেকে 300 জন, যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা ছিল। সেই মামলায় অভিযুক্তরা বা মামলা চলাকালীন ট্রায়ালে রয়েছে এমন প্রায় 700-750 জনকে খালাস দিয়ে দেওয়া হয়েছে বা তারা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। এটি কিন্তু অভিযোগ নয়, এটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবর, সেটা তুমি বলতেই পারো। হ্যাঁ, তার মানে কি তারা তো পরে বেরোলো, তাহলে আগের জঙ্গি কারা ছিল? সেই জঙ্গিদেরকে রোধ করা যায়নি কেন, তাই না কি? এটা একটা ভালো কথা বলেছো, যে যারা 5 তারিখের পরে কারাগার থেকে বেরোলেন, সংশোধনাগার থেকে বেরোলেন, তারা বাইরে জঙ্গি ছিল, তাহলে সেই সময় তো আওয়ামী লীগের সরকার ছিল, তাহলে তারা সেই জঙ্গিদেরকে তখন কি করছিল? তাহলে সেখানেও ব্যর্থতা, সব জঙ্গিকে লকআপে ঢোকানো যায়নি, কারাগারে রাখা যায়নি, নাকি তারাও
বিদ্রোহ ঘোষণা করেছে, যারা ছিল বাইরে, যাদের আপনারা কাজে লাগিয়েছিলেন কম বেশি। বাংলাদেশের দেখো, মানুষ জানে সব, আমরা কি বলবো, বাংলাদেশের মানুষরা সব জানে। ভার্চুয়ালি রাষ্ট্র তাদের সঙ্গে কথা বলা হোক। পরমাশিস, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট সেটিও জয় সামনে এনেছেন। জয় রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট সামনে টেনে বলেছেন, এবং তুমি জানো যে 1400 জনের মৃত্যুর কথা রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বলা হয়েছে, এবং 5 থেকে 15 আগস্টে আরো কয়েকশো জনের খুনের কথাও রয়েছে। কিন্তু একটা সময়রেখা লক্ষ্য করুন, জুলাইয়ের মৃত্যু দায় নিলেন, আগস্টের মৃত্যু বললেন আমরা তখন সরকারে ছিলাম না। অর্থাৎ দায় নেয়াটাও সীমিত পরমাশিস, দায় ভাগ করে নিয়েছেন। অর্থাৎ জুলাইয়ের মৃত্যুর দায় উনি নিয়েছেন, ছাত্র আন্দোলন, নিরীহ ছাত্রদের মৃত্যু, সেটি দায় উনি নিলেন, কিন্তু অগাস্টের মৃত্যুর দায় তিনি নিলেন না। কিভাবে দেখছো এটা কি ন্যারেটিভের ব্যালেন্স করা, নাকি কোথাও একটা বিভ্রান্তি ছড়ানো? তার মানে তুমি চিন্তা করো, ধরো 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব নিরাপত্তা এবং তিনি থাকলে আরো কিছু সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারত, উনি ইন্ডিয়াতে চলে আসলেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে। হলো, রেখে আসলেন কাদের? অগণিত বাংলাদেশি মানুষকে, তার দেশের নাগরিকদের। সেই নাগরিকদের মধ্যে তার আওয়ামী লীগের সদস্যরা রয়েছে। তার মানে জুলাই আন্দোলনের যারা নিহত হয়েছেন তাদের দায় নিলেন। এরপর যদি আমরা খোঁজখবর নিয়ে দেখি যে আওয়ামী লীগের কোনো সদস্য মৃত্যু হয়েছে বা খুন হয়েছে, তার দায় তারা নিলেন না। আজকে বাংলাদেশে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে সদস্যরা রয়েছেন, তারা যদি অন্য রাজনৈতিক দল বা অন্য কিছু হেনস্থা হন, আঘাতপ্রাপ্ত হন, তার দায় আওয়ামী লীগের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সে মাঠ পর্যায়ের কর্মীদের দায় বা দায়িত্ব নেবেন না। না, সেই দায়িত্ব কেন নেবেন? সেই দায়িত্ব তো জয় নেবেন না। কারণ হচ্ছে, এই যে খুন হওয়ার ঘটনা, সেটি তো আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষরাই করেছেন, সেটা তো উনি বলতেই পারেন। কিন্তু তুমি যে দায়ে নেয়ার কথা বলেছো বা বলছো, যে প্রশ্ন তুলছো, সেটি অত্যন্ত সূক্ষ্ম। আজকে কেন তাদের এই হিংস্রতার, প্রতিপক্ষের আক্রোশ বা হামলার শিকার হতে হলো, এই প্রেক্ষাপটটা যদি এবং হওয়াটা স্বাভাবিক। তুমি তোমার এই তাদেরকে এক করে অনাথ করে দিয়ে চলে এসছো। রাইট, তুমি এই প্রশ্নটি সূক্ষ্মভাবে তুলেছো, এবং আমি বুঝতে পেরেছি, দর্শকরাও হয়তো বুঝতে পেরেছেন যে এই আজকে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের সদস্য রয়েছে, তারা যদি বাংলাদেশে কোন রকম ভাবে কোন রাজনৈতিক বলির শিকার হয়, তার দায় আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বরা নেবে না। নিতে হবে পরমাশিস। বিভাজন কারণ করে দিচ্ছে বাংলাদেশের সমস্ত নাগরিকের। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। আমাদের কর্মী, ছাত্র আন্দোলনে যারা গেছেন, গণবিক্ষোভ যারা করেছেন, তারা তো বাংলাদেশের নাগরিক। এসব করে হবে না গো, এসব করে হবে না। দেখো, এই দায় নেয়ার বিষয়টি কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে শিখতে লেখা হবে, রয়েছে। হ্যাঁ, শোনো, আমি তোমায় শিখতে হবে। আমি না না আমি 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 পরমাশিস তোমাকে থামাবো। আমি খুব আলোচনাটা খুব ভীষণভাবে আর একটু ব্রড করতে চাই। এই যে দায় নেয়া, নেলসন ম্যান্ডেলাও ক্ষমা চেয়েছিলেন, আর জার্মানি রাষ্ট্র হিসেবেও ক্ষমা চেয়েছিল। ইতিহাসে যখন কেউ সত্যিকারের দায় নেয়, আর এখানে ক্ষমা নেই, অনুশোচনা নেই, পুনরাবৃত্তি রোধের রূপরেখাও নেই, শুধু একটি মাত্র বাক্য, পরমাশিস, আমি দায় নিচ্ছি। এই দায়টা কি সত্যি বিশ্বাসযোগ্য? শোনো, বিশ্বাসযোগ্য না অবিশ্বাসযোগ্য, প্রথম কথা, এই দায় নেওয়ার এই কথার তো কোনো বাস্তবিক প্রেক্ষাপট নেই, প্রাসঙ্গিকতাও নেই। যার বাস্তব উপস্থিতি নেই, সে কাল্পনিক কথা দিয়ে আমার লাভ কি? যার কোল খালি হয়েছে, আমি দায় নিচ্ছি শুনে পেট ভরবে, মায়ের চোখের জল শুকাবে? এই কথাটা বলতো বাংলাদেশে এখন যত আওয়ামী লীগ সদস্য আছে, তাদের সবার নিরাপত্তার দায়িত্ব আমার। আরেকটা প্রশ্ন পরমাশিস, কলকাতায় একটা অনুষ্ঠান, এই প্রথম কলকাতায় ভার্চুয়াল কোনো মাধ্যমে সজীব ওয়াজেদ জয় তিনি বক্তব্য রাখলেন। স্বাভাবিকভাবে কলকাতা, বাংলা, বাঙালি সংস্কৃতি, এবং আমার বিশ্বাস, আমার কাছে যতটা ভিডিও ফুটেজ রয়েছে, তার মধ্যে সেখানে উপস্থিত 99% মানুষ বাঙালি ছিলেন, বাংলায় কথা বলেন, এবং অধিকাংশরাই বাংলায়, ডায়াসে যারা ছিলেন তারা বাংলায় কথা বলেছেন, তারা বাঙালি, তারা বিভিন্ন রাজনৈতিক দলের লেখক, সাহিত্যিক, সাংবাদিকরা ছিলেন, সবাই বাংলায় কথা বলেছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয় একটা লাইনও বাংলায় বললেন না।
কেন? আসলে তার লক্ষ্যটা কি ছিল? বাংলায় বলা, অর্থাৎ আমাদের এই প্রাদেশিক বাঙালিদের কাছে তার অভিযোগ তুলে দেয়া, নাকি মূলত তার টার্গেট ছিল আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ? সে কারণেই তিনি খুব কৌশলে বাংলা এড়িয়ে ইংরেজিতেই ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখলেন। সেটা তো একেবারে সত্যি। কলকাতায় তো আর বাঙালিরা ইংলিশ বুঝবে না তা নয়। আসলে ওটা খুব কৌশলগত কারণেই যেহেতু এটা ভার্চুয়ালি আর কলকাতার মাটিতে হচ্ছে, আবার সেই ভারতকে ইউজ করা, কলকাতাকে ইউজ করা। বাঙালি সেন্টিমেন্ট কলকাতায় করেছে, এটা দিল্লিতে করতে পারতো। দিল্লিতে মা আছেন, কলকাতাকেও জড়িয়ে নেওয়া হলো বাংলা সেন্টিমেন্ট দিয়ে। তো অবশ্যম্ভাবেই এটা এটা একটা কৌশলগত টেকনিক্যালি এটাকে ইংলিশে করা হয়েছে এবং এটা জানান দেওয়া, এবং যারা ভার্চুয়ালি দেখেছেন তাদের কাছে এটা একটা গুরুত্ব আরোপ করবে। কিন্তু বাস্তবতায় তো গুরুত্ব কিছু না। ঠান্ডা ঘরে দিয়ে রাজনীতি হয় না। ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে মাঠে ময়দানে নামতে হয়। ওই ইংরেজিতে বলুক আর বাংলায় বলুক আর উর্দুতে বলুক, কোনোতেই কিছু চিড়ে ভিজবে না। একেবারে সরাসরি পথে নামতে হবে। আর সেটা পথে নামার মতন পরিসর ওনাদের এখন আছে কিনা সকলেই সেটা পৃথিবীর সবাই দেখছে। আর আমি আবারও বলছি যে মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর বরিশালের মানবাধিকার সংগঠন বা ঢাকার মানবাধিকার সংগঠন, মন মানসিকতা পরিশুদ্ধ, সুস্থ, সকলকে নিয়ে সমতার ভিত্তিতে চলার মানসিকতা না রাখলে কোনো মানবিক সংগঠনই কিছু করতে পারবে না, কোনো চিড়ে ভিজবে না। বাংলাদেশের মানুষের মন পেতে গেলে এখন অনেকটা পথ হাঁটতে হবে। বোধোদয় হচ্ছে, বোধোদয়টা কৌশলও হতে পারে। আর কাঁদুনি গিয়ে লাভ নেই। নির্বাচন একেবারেই সামনে, 12 তারিখ। দেখা যাক এখন কি হয়। আরেকটা প্রশ্ন করছি শেষ করার আগে, সজীব ওয়াজেদ জয় হাসিনা পরবর্তী রাজনৈতিক মুখ হয়ে উঠতে পারেন, এরকমটি কিন্তু ভারতে আশ্রিত বা আশ্রয়ে থাকা আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠনের নেতা নেত্রীদের কাছ থেকে আভাস পাওয়া যাচ্ছে। তুমি কিভাবে দেখছো এটা? বাবার টাকা নমিনি ছেলে পায়, এটা তো জানো তো, পাস বইতে উল্লেখ করা থাকলে। তা নমিনি তো উনি, যেমন তারেক রহমান নমিনি, উনিও তো নমিনি। এটা নতুন, এটা ক্লাস 5 এর ছেলেও বলতে পারবে। কিন্তু জায়গাটা তো পেতে হবে। খালেদা জিয়ার ছোট পুত্র গত হয়েছেন, বড় ছেলে রয়েছেন তারেক রহমান, সে জায়গাটা পেল। জায়গাটা তো সে জানতেই পাবে, সবাই জানতো। তো মূল জায়গাটা তো দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। আমার ব্যাংকে নমিনি করা আছে, আমার বাবার টাকা আমার নামে নমিনি, সে তো আমি জানি যে আমি নমিনি। ব্যাংকে গিয়ে প্রমাণ দিতে হবে, তো তবে তবে টাকাটা হাতে পাবো। কিন্তু কোথাও কি গিয়ে মনে হচ্ছে এই নমিনি রাজনীতিতে এই নমিনি মেথড আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে? কারণ আমাদের দেশেও ইতিমধ্যেই কংগ্রেসের যে নমিনেটেড বা নমিনি হওয়া রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারাও কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে রাজনীতিতে ঠিক পেরে উঠছেন না। সেই জন্যই তো এনসিপির জন্ম হলো, আমাদের এখানেও হয়েছে না। নতুনদের জায়গা দেওয়ার কথা দরকার, সমতার কথা দরকার। কুক্ষিগত হয়ে গেলেই নাগরিক অধিকার প্রশ্ন আসে, গণ অভ্যুত্থান হয়, সেটা আমরা দেখলাম। কিন্তু আদৌ কি সহজ? কারণ এই রাজনীতিতে পোড় খাওয়া যারা উত্তরাধিকার সূত্রে রাজনীতিটাকে শোনো, আজকে যে নতুন 20 বছর পরে সে পুরনো হবে। তুমি তো একদিনেই তুমি ক্লাস 1-এ ভর্তি, তুমি ক্লাস 10-এ পাস করতে পারো না। আজকে যে নতুন, কাল তো সে প্রবীণ হবেই। রাহুল গান্ধী যেদিন রাজনৈতিক দলে এসেছিল, সেটা ছিল তার প্রথম দিন। আজকে সে বিরোধী দলনেতা। একদিনে হয়েছে? পরমাশিস, আমরা ফিরবো মূল আলোচনায়। এই দায় স্বীকার কি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য না রাজনৈতিক কৌশল, সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব, আমরা আজ একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে রয়েছি প্রিয় দর্শক। একদিকে সজীব ওয়াজেদ জয়ের এই স্বীকারোক্তি একটি কোট আনকোট সাহসী বাক্য, আবার অন্যদিকে দায় বহনের কোনো কাঠামো তিনি রাখেননি। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে এটা কি নৈতিক স্বীকারোক্তি নাকি আন্তর্জাতিক মহলের জন্য সাজানো এক সফট ল্যান্ডিং? কারণ দায় নেওয়া তখনই অর্থবহ হয় যখন দায়ের পর আসে জবাবদিহিতা। আজ সেই জবাবটাই সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকে ভীষণভাবে অনুপস্থিত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। প্রিয় দর্শক, এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত বা কোন মন্তব্যের সঙ্গে আপনি ভিন্নমত, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। একই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে নিজেদের মাঝে ছড়িয়ে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হলে পুরনো ভিডিও দেখে
চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।